খাদ্য ছাড়া ৩ সপ্তাহ পর্যন্ত টিকে থাকা যায়, কিন্তু জল ছাড়া মাত্র ৩ দিনেই ফুরিয়ে আসে জীবনের স্পন্দন। অথচ ভুল জলের একটি মাত্র চুমুকি ৩ ঘন্টার মধ্যে আপনার প্রাণবায়ু কেড়ে নিতে পারে। বিপজ্জনক জলের ভয়াল জীববিজ্ঞানের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। বেঁচে থাকার লড়াইয়ে নিরাপদ জলের সংস্থান করার চেয়ে জরুরি বা ছলনাময় আর কিছুই হতে পারে না। একবার ভেবে দেখুন, আপনি দিনের পর দিন ধরে পথ হেঁটে চলেছেন, আপনার গলা শুকিয়ে কাঠ, শরীর অবসাদে ভেঙে পড়ছে। আপনি এসে পৌঁছান এক দ্বিধা বিভক্ত পথে। আপনার বাঁ দিকে এক স্ফটিক স্বচ্ছ কলকল শব্দে বয়ে চলা ঝর্ণা, যার জল মসৃণ পাথরের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, যেন বোতলজাত জলের বিজ্ঞাপনের পাতা থেকে উঠে এসেছে। আপনার ডান দিকে এক স্থির ঘোলাটে দোবা বাদামি রঙের, যা দেখলেই বিতৃষ্ণা জাগে। নির্বাচনটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও সেই সিদ্ধান্ত, সেই সরল বিশ্বাসই আপনার জীবনের সবচেয়ে মারাত্মক ভুলগুলির একটি হতে পারে। আপনি যা দেখছেন তা হলো জলের ঘোলাটেতার তারতম্য। ঘোলাটেতা, সহজ কথায়, একটি তরলের মধ্যে থাকা অস্বচ্ছতার পরিমাপ। ঘোলাটে দোবাটিতে ঘোলাটেতার মাত্রা অত্যন্ত বেশি। এটি ভাসমান কণা এবং সূক্ষ্ম পলি দ্বারা বোঝায়। অন্যদিকে সেই নির্মল ঝর্ণাটিতে ঘোলাটেতার মাত্রা কম, আর ঠিক সেখানেই লুকিয়ে আছে আসল ফাঁদ। আমরা এর নাম দিয়েছি স্বচ্ছ জলের ছলনা। আপনার আদিম প্রবৃত্তি চিৎকার করে বলে যে স্বচ্ছতাই বিশুদ্ধতার প্রতীক, কিন্তু জলের মধ্যে লুকিয়ে থাকা সবচেয়ে মারাত্মক বিপদগুলো অনুবীক্ষণিক। তারা জলকে ঘোলাটে করে তোলে না। সেই দেখতে নির্মল ঝর্ণাটি হয়তো রোগ জীবাণুর চারণভূমি। একটি ঘোলাটে দোবা কেবল ঘোলাটেই থাকে, কিন্তু সেই ঝকঝকে স্বচ্ছতা আপনার সতর্কতাকে শিথিল করে, অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মায়। আর বন্য পরিবেশে অতিরিক্ত আত্মবিশ্বাস মানেই নিশ্চিত মৃত্যু। এই সিরিজের প্রতিটি পর্বে আমরা উন্মোচন করব সেই 3টি অদৃশ্য শত্রুকে, যারা এই অত্যাবশ্যকীয় তরলকে জীবনদায়ী থেকে মারণ বিষে রূপান্তরিত করে। আমাদের প্রথম প্রতিপক্ষ হলো একটি সমষ্টি, যাকে আমি দৈত্য নাম দিয়েছি। এরা হলো সেই বিশাল দেহী ধীর গতির দানব, অদৃশ্য জগতের। আমরা কথা বলছি জিয়ার্ডিয়া, ল্যাম্বলিয়া বা এমনকি কোলাইয়ের মতো ক্ষতিকারক জীবাণু নিয়ে। এরা হলো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আতঙ্ক, যা একজন টিকে থাকা মানুষের গভীরতম দুঃস্বপ্নকে তাড়া করে। আমরা এদের দৈত্য নাম দিয়েছি, আমাদের চোখে তাদের আকারের জন্য নয়, বরং অন্যান্য অদৃশ্য শত্রুদের তুলনায়। এদের পরিমাপ 1 থেকে 10 মাইক্রনের মধ্যে। একটি ধারণা দিতে গেলে মানুষের একটি চুলের গোছা প্রায় 70 মাইক্রন চওড়া। সুতরাং আমাদের কাছে ক্ষুদ্র হলেও তাদের নিজস্ব জগতে তারা সত্যিই বিশাল। এই দৈত্যদের একজনের দ্বারা সৃষ্ট অসুস্থতা একটি নৃশংস অক্ষমকারী অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আমরা বর্ণনা করছি বিস্ফোরক ডায়রিয়া, যন্ত্রণাদায়ক পেটের খিঁচুনি, অবিরাম বমি এবং চরম পানিশূন্যতা। হাসপাতালের তত্ত্বাবধানেও এটি একটি অত্যন্ত কষ্টদায়ক অভিজ্ঞতা। জনমানবহীন দুর্গম অঞ্চলে, যেখানে কোনো সাহায্য পৌঁছায় না, সেই মাত্রার তরল শূন্যতা একটি নিশ্চিত মৃত্যুদণ্ড। এরা সবচেয়ে প্রচলিত বিপদ, সেই প্রাথমিক প্রতিপক্ষ যার মুখোমুখি হওয়া আপনার প্রায় নিশ্চিত যখন আপনি বন্য উৎস থেকে জল সংগ্রহ করবেন। এদের পরাস্ত করার পদ্ধতিগুলো বোঝা বেঁচে থাকার দিকে প্রথম মৌলিক পদক্ষেপ চিহ্নিত করে। তাহলে এই বিশাল আক্রমণকারীদের আমাদের সিস্টেমে প্রবেশ করা থেকে আটকাতে আমরা কী কৌশল অবলম্বন করতে পারি? আধুনিক টিকে থাকা মানুষের কিটে পাওয়া সবচেয়ে প্রচলিত সরঞ্জাম হল যান্ত্রিক পরিস্রাবন যন্ত্র। সাওয়ার, সয়ার এবং লাইফ স্ট্রয়ের মতো ব্র্যান্ডগুলো ব্যাপক পরিচিতি লাভ করেছে, এবং এর পেছনে যথেষ্ট ভালো কারণও রয়েছে। তাদের কার্যকারিতা একটি অসাধারণ সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী নীতির উপর নির্ভর করে। আকার ভিত্তিক বর্জন। একটি ফুটবল গোলের কথা ভাবুন, আর আপনি একটি বাস্কেটবল তার মধ্যে দিয়ে ঠেলে ঢোকানোর চেষ্টা করছেন। সেটা কোনোভাবেই সম্ভব নয়। বাস্কেটবলটি জালের ছিদ্র দিয়ে যাওয়ার জন্য শারীরিকভাবে অনেক বড়। আর ঠিক এই পদ্ধতি এই ফিল্টারগুলো ব্যবহার করে। এগুলো অনুবীক্ষণিক ছিদ্র দিয়ে ভরা, সাধারণত 0.1 থেকে 0.2 মাইক্রন চওড়া। আমাদের দৈত্যদের আকার মনে করুন, সেই 1 থেকে 10 মাইক্রন আকারের বিপদগুলো, যখন দূষিত জল এই মেমব্রেনের মধ্যে দিয়ে জোর করে পাঠানো হয়। জলের অণুগুলো অনায়াসে গলে যায়, কিন্তু ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া
আমাদের বাস্কেটবলগুলো শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়। তারা মেমব্রেনের এক পাশে আটকে পড়ে, ছোট ছিদ্রগুলো ভেদ করতে অক্ষম। এটি পদার্থবিজ্ঞানের এক উজ্জ্বল ও অত্যন্ত কার্যকর কৌশল, এক সত্যিকারের দুর্গের প্রাচীর যা এই বড় আক্রমণকারীদের প্রতিহত করে, অন্যদিকে পরিষ্কার পানযোগ্য জল সরবরাহ করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম প্রতিরক্ষা রেখা যা অগণিত জীবন বাঁচিয়েছে। তবে ঠিক এখানেই এক বিপজ্জনক অতি আত্মবিশ্বাস বাসা বাঁধে। মানুষ এই ফিল্টারগুলোকে একরকম জাদুর কাঠি মনে করে। তারা একদিক দিয়ে নোংরা জল ঢালে, অন্যদিকে পরিষ্কার জল বেরোতে দেখে, আর এই প্রক্রিয়ার উপর সম্পূর্ণ ভরসা রাখে। তারা সত্যিই বিশ্বাস করে যে ছোট প্লাস্টিকের নলটি জলের প্রতিটি সম্ভাব্য দূষণকারীর বিরুদ্ধে এক অভেদ্য বাধা তৈরি করে। তাদের বিশ্বাস এতটাই অটুট যে তারা তাদের জলের উৎস বা তাদের সরঞ্জামের অন্তর্নিহিত সীমাবদ্ধতাগুলো সমালোচনামূলকভাবে মূল্যায়ন করা বন্ধ করে দেয়। এই অতিরিক্ত নির্ভরতা অসংখ্য টিকে থাকার কৌশলে এক গুরুতর দুর্বলতা তৈরি করে। ফিল্টারটি এক মিথ্যা নিরাপত্তার অনুভূতিতে রূপান্তরিত হয়, এক অদৃশ্য ছিদ্রযুক্ত কম্বলের মতো। তারা নিশ্চিত যে এটি সব কিছু থামিয়ে দেয়। এটা করে না। যদিও তারা এক নির্দিষ্ট ধরনের শত্রুর বিরুদ্ধে বড় রোগজিনু অসাধারণভাবে কাজ করে। যুদ্ধ কখনোই একটিমাত্র রণাঙ্গনে সীমাবদ্ধ থাকে না। যান্ত্রিক ফিল্টারগুলো এই দৈত্যদের বিরুদ্ধে অসাধারণ গোলরক্ষক। কিন্তু যখন শত্রু কি জালের ছিদ্রের চেয়েও ছোট? যখন শত্রু অণুবীক্ষণিক, যেমন একটি ভাইরাস, তখন আপনার দামি জল ফিল্টারটি বালি আটকাতে চেষ্টা করা একটি পাস্তা ছাঁকনির চেয়ে বেশি কার্যকর থাকে না। আমরা আর ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া নিয়ে আলোচনা করছি না। এরা আমাদের দ্বিতীয় শত্রু, যারা লুকিয়ে থাকে। রোটা ভাইরাস এবং হেপাটাইটিস এ এর মতো ভাইরাস। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মাপ। আপনার সাধারণ ব্যাককান্ট্রি ফিল্টারের ছিদ্রের আকার প্রায় 0.1 মাইক্রন। সেটা হয়তো খুব ছোট শোনাতে পারে, কিন্তু যে ভাইরাসকে আপনি আটকাতে চাইছেন সেটি 5 গুণ ছোট, মাত্র 0.02 মাইক্রন। এই তথ্যটা একটু মনে গেঁথে নিন। একটি ক্ষুদ্র কাচের গোলকের কল্পনা করুন। এরপর একটি তারের বেড়ার কথা ভাবুন। আপনি কি বিপদটা বুঝতে পারছেন? আপনার ভাইরাস সেই মার্বেলের মতো কোনো বাধা ছাড়াই সোজা গলে যায়। প্রতিটি সরঞ্জাম, প্রতিটি বিনিয়োগ করা ডলার নিছকই মঞ্চের সাজসজ্জায় পরিণত হয়। এটি আপনার মধ্যে এক প্রতারণামূলক নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে। উপরন্তু বেঁচে থাকার লড়াইয়ে এমন বিভ্রম সবচেয়ে মারাত্মক ফাঁদ হিসেবে প্রমাণিত হয়। আপনার সুরক্ষামূলক ব্যবস্থাটি এক অদৃশ্য আক্রমণকারীর জন্য খোলা আমন্ত্রণ হয়ে দাঁড়ায়, যা আপনার শরীরকে ভেতর থেকে ধ্বংস করতে প্রস্তুত। এখানেই লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ পার্থক্য, এমন এক বিভেদ যা হয় বাঁচিয়ে রাখবে, নয়তো মৃত্যুর মুখে ঠেলে দেবে। ছাকা মানেই বিশুদ্ধ করা নয়। পরিস্রাবণ একটি ভৌত প্রক্রিয়া হিসেবে কাজ করে, মূলত একটি ছাঁকনি। এটি বড় কণার বিরুদ্ধে কার্যকর। পক্ষান্তরে বিশুদ্ধকরণ একটি আপোষহীন প্রক্রিয়া। এর অর্থ হল জলকে সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং প্রতিটি জৈবিক বিপদ থেকে সুরক্ষিত করা, এমনকি সবচেয়ে মারাত্মকগুলো থেকেও। এই ক্ষুদ্র আক্রমণকারীদের নির্মূল করতে হলে তাদের নিজস্ব স্তরেই লড়াই করতে হবে। এই কাজের জন্য নিছক একটি ভৌত বাধা যথেষ্ট নয়, এর জন্য রাসায়নিক অস্ত্রের প্রয়োগ প্রয়োজন। আয়োডিন বড়ি অথবা ক্লোরিন ডাইঅক্সাইড দ্রবণের কথা ভাবুন। এই ধরনের পদ্ধতি জলের রাসায়নিক গঠনকে মৌলিকভাবে পরিবর্তন করে, এটিকে একটি প্রতিকূল অঞ্চলে রূপান্তরিত করে। নির্দেশিত শক্তিও একটি শক্তিশালী আক্রমণাত্মক হাতিয়ার হিসেবে কাজ করে। একটি চলমান ইউভি নির্বীজন যন্ত্র লক্ষ্যভেদী আক্রমণ চালায়। এটি এই ক্ষতিকারক অণুজীবগুলির জিনগত সংকেত পুঙ্খানুপুঙ্খভাবে এলোমেলো করে দেয়, তাদের বংশবৃদ্ধি অসম্ভব করে তোলে। যদিও তারা তরলের মধ্যে রয়ে যায়, তাদের শক্তি কেড়ে নেওয়া হয়েছে, তারা সম্পূর্ণ নিরীহ। কল্পনা করুন ফিল্টারটি অকেজো হয়ে গেছে, ভাইরাসের কণাগুলো অনায়াসে গলে যাচ্ছে। হঠাৎ আলোর এক অদৃশ্য ঝলক তাকে আঘাত করে, তাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। স্বাভাবিকভাবেই আমাদের কাছে আরও আছে সেই প্রাচীন পরীক্ষিত পদ্ধতি, নিছক শক্তি। প্রবলভাবে ফোটানো তাদের প্রোটিন কাঠামো সম্পূর্ণ ভেঙে দেবে, তাদের সম্পূর্ণ বিনাশ নিশ্চিত করবে। তবুও ব্যাকটেরিয়া ও ভাইরাসকে পরাস্ত করার পরেও অন্য এক শত্রু লুকিয়ে থাকে, এমন এক শত্রু যা চোখে দেখা যায় না, জিহ্বায় যার স্বাদ মেলে না এবং তাপ
যাকে কাবু করতে পারে না। আমি তাদের নাম দিয়েছি প্রেতাত্মা। এদের মধ্যে রয়েছে রাসায়নিক দূষণকারী পদার্থ, শিল্প কারখানা থেকে আসা ভারী ধাতব উপাদান এবং কৃষি থেকে আসা ফসল সুরক্ষার উপাদান। তারা কেবল জলে ভাসমান কণা নয় যা একটি পরিস্রাবণ ব্যবস্থা ধরতে পারে, বরং তারা আণবিক স্তরে দ্রবীভূত হয়ে গেছে। তারা H2O এর সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে গেছে। এটিকে এমনভাবে কল্পনা করুন যেন সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড ছড়িয়ে আছে। একটি সাধারণ কফি ছাঁকনি তা বের করতে যথেষ্ট হবে না। রাসায়নিক পদার্থগুলো কেবল জলের মধ্যে থাকে না, তারা জল হয়েই ওঠে। তাদের গতিবিধি তরলের স্রোতকে প্রতিফলিত করে। তারা আপনার পরিস্রাবণ ব্যবস্থার প্রতিটি ছিদ্র দিয়ে সম্পূর্ণ অলক্ষিতভাবে গলে যায়। আমরা এক অদৃশ্য বিপদের সম্মুখীন। সেই স্ফটিক স্বচ্ছ হিমশীতল পাহাড়ি ঝর্ণা, ওটা হতে পারে এক মারণ বিষ। তোমার সহজাত প্রবৃত্তি কোনো বিপদ সংকেত দেবে না। তুমি কোনো ঘোলাটে আভা দেখবে না বা কোনো বিশ্রী গন্ধ পাবে না যা তোমাকে সীসা, পারদ বা অ্যাট্রাজিন সম্পর্কে সতর্ক করবে যা তুমি পান করতে চলেছ। কিন্তু কোথা থেকে আসে এই বিপদগুলো? আমাদের নিজেদের কার্যকলাপই এদেরকে বাস্তুতন্ত্রে মিশিয়ে দেয়। ক্ষেত থেকে বয়ে আসা আগাছানাশক ও কীটনাশকে ভরা জল বহু মাইল পাড়ি দিয়ে ভূগর্ভস্থ জলে মিশে যায়। শিল্পের বর্জ্য হয় অসাবধানে ফেলে দেওয়া, নয়তো পরিত্যক্ত স্থান থেকে ধীরে ধীরে চুঁইয়ে পড়া শত শত বছর ধরে পুরো নদী ব্যবস্থাকে কলুষিত করে। কল্পনা করো সেই দুর্ভাগ্যজনক নাটকটি যা উন্মোচিত হচ্ছে। পৃথিবীর শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর এক বেঁচে থাকা মানুষ একটি ঝর্ণা খুঁজে পেল। সে চালাক, অণুজীবের বিপদ সম্পর্কে সচেতন। আগুন জ্বালানো হলো, একটি পাত্রে জল এনে তীব্রভাবে ফোটানো হলো, তারপর ঠান্ডা হতে দেওয়া হলো। তারা পান করল, নিজেদের জ্ঞান দ্বারা আশ্বস্ত হয়ে বিশ্বাস করল জল এখন বিশুদ্ধ। তবে তারা ভুল করেছে, মারাত্মক ভুল। জল দূষিত হয়েছে নদীর মাত্র 10 মিটার উজানে থাকা একটি খামারের অদৃশ্য রাসায়নিক অবশেষ দ্বারা। ফোটানোতে সেগুলো দূর হবে না। আসলে যখন বিশুদ্ধ H2O বাষ্পে পরিণত হয়ে মিলিয়ে যায়, তখন সেই দ্রবীভূত দূষণগুলির ক্ষমতা আরও তীব্র হয়। তুমি জল বিশুদ্ধ করছো না, তুমি বরং সেই পদার্থের আরও শক্তিশালী একটি মাত্রা তৈরি করছো যা ধীরে ধীরে তোমার জীবন কেড়ে নেবে। ফোটানো হয়তো জৈবিক বিপদ দূর করতে পারে, কিন্তু এই রাসায়নিক প্রেতাত্মাদের বিরুদ্ধে তাপ আসলে তাদের মারণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ভারী ধাতু বা কীটনাশক দ্বারা দূষিত জল ফোটানো মানে কেবল বিশুদ্ধ H2O-কে বাষ্পীভূত করা, যা আরও শক্তিশালী বিষাক্ত কাদা ফেলে যায়। এটা কল্পনা করো, আগুনের উপর একটি ধাতব পাত্র ঝুলছে, তার মধ্যে একটি সন্দেহজনক ঝর্ণার জল। তুমি ধরে নিচ্ছ ফোটানোতে এটি নিরাপদ হয়ে যাবে। তুমি দেখছো বাষ্প উপরে উঠছে। ওটা হলো বিশুদ্ধ জল যা বাতাসে মিলিয়ে যাচ্ছে। কিন্তু কি অবশিষ্ট থাকছে? সীসা, পারদ, বহু মাইল উজানে থাকা একটি খামারের কৃষি বর্জ্য। এদেরকেই আমরা বলি প্রেতাত্মা। তারা বাষ্পীভূত হবে না, তারা রয়ে যাবে। জলের স্তর যখন নেমে আসে, তখন এই অদৃশ্য বিষগুলো আরও বেশি ঘনীভূত হতে থাকে। যে জল অবশিষ্ট থাকে তা বিশুদ্ধ নয়, ওটা একটি ঘনীভূত বিষ। তুমি যা করেছ তা হলো পাতন, কিন্তু উল্টোভাবে। বিশুদ্ধ অংশকে আলাদা করার বদলে বাষ্প, আপনি জেনে শুনে এই বিষাক্ত অবশেষ গিলে ফেলার পথ বেছে নিয়েছেন। এটি এক মারাত্মক ভুল যা এক আংশিক সত্য থেকে জন্ম নিয়েছে। শুধু জল ফোটানো জীবাণু মেরে ফেলে বটে, কিন্তু এর বিরুদ্ধে তা সম্পূর্ণ অকেজো রাসায়নিক বিপদ। আসলে এটি প্রায়শই সেগুলোকে আরও করে তোলে, অনেক অনেক বেশি মারাত্মক। তাহলে কিভাবে মোকাবিলা করা যায় এই অদৃশ্য হুমকিগুলোর? তাপ দিয়ে নয়, নিছক একটি দিয়েও নয়, সাধারণ ছাঁকনি, বরং আপনি তাদের মুখোমুখি হন রাসায়নিক বিজ্ঞানের মাধ্যমে। এর সমাধানটি পরিচিত অধিশোষণ নামে। এর হাতিয়ার হল অ্যাক্টিভেটেড কার্বন। একটি কাঠকয়লার টুকরো কল্পনা করুন, তবে আণুবীক্ষণিক পর্যায়ে এটি কোনো নিরেট পিণ্ড নয়, বরং এটি এক বিশাল ফাঁপা গোলক ধাঁধা, অসংখ্য পথ আর ক্ষুদ্র ক্ষুদ্র ফোকরের। মাত্র 1 গ্রাম
এই পদার্থের পৃষ্ঠের ক্ষেত্রফল হতে পারে একটি ফুটবল মাঠের সমান। যখন দূষিত জলের ভেতর দিয়ে যায় তখন এই অদৃশ্য শক্তিগুলো শারীরিকভাবে আটকে যায় না, যেমন আবর্জনা আটকে যায় একটি ছাঁকনিতে, বরং তাদের রাসায়নিকভাবে আটক করা হয়। এর উপরিভাগে থাকা কার্বন পরমাণুগুলোর আছে এক প্রবল আকর্ষণ এই জৈব যৌগ ও ভারী ধাতুর প্রতি। এটি একটি আণবিক চুম্বক। এটি তাদের খপ করে ধরে, জল থেকে তাদের টেনে বের করে তারপর তার বাইরের অংশে এমনভাবে গেঁথে ফেলে যা মুছা যায় না। এটা নিছক যান্ত্রিক ছাঁকন নয়, এটা একটি রাসায়নিক ফাঁদ। অবাঞ্ছিত শত্রুরা এসে পড়ে, কিন্তু তারা আর কখনো ফিরে যায় না। বিষাক্ত উপাদান দূর করার এটাই তোমার উপায়, সেই বিষাক্ত পদার্থগুলি দূর করার যা কেবল ফোটানো, কেবল বাড়িয়ে তোলে। একটিমাত্র কৌশলের উপর ভরসা করা, ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া। টিকে থাকতে হলে তোমাকে পাল্লা তোমার দিকেই হেলাতে হবে। তাই আমরা মেনে চলি অতিরিক্ত সুরক্ষার নীতি, যা চূড়ান্ত। আমাদের কৌশল একটি 3 স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। প্রথম ধাপ, প্রাথমিক ছাঁকন। এটিকে তোমার প্রথম অমসৃণ কিন্তু জরুরি প্রতিরক্ষা প্রাচীর হিসেবে ধরো। একটি রুমাল, একটি টি-শার্ট বা হাতের কাছে যা পাও সেই কাপড় ব্যবহার করো বড় আবর্জনা সরাতে। কাদা, পলি, ঝরা পাতা। এই পদক্ষেপ তোমার মূল যন্ত্রটিকে আটকে যাওয়া বা অকেজো হয়ে যাওয়া থেকে বাঁচায়, ঠিক সেই মুহূর্তে যখন তার কার্যকারিতা সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয় ধাপ, অণুছাকন। এই ধাপে তুমি মুখোমুখি হবে অণুবীক্ষণিক দানবদের। এদের মধ্যে আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণকারী, জিয়ার্ডিয়া ও ক্রিপ্টোস্পোরিডিয়ামের মতো প্রোটোজোয়ান অভিশাপ এবং আই কোলাইয়ের মতো ব্যাকটেরিয়াজনিত বিপদ। একটি উন্নত অণুছাঁকনি একটি শারীরিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যার ছিদ্রগুলি এত সূক্ষ্ম যে এই জৈব সত্তাগুলি সেগুলির মধ্য দিয়ে কোনোভাবেই পার হতে পারে না। তাদের অগ্রযাত্রা সম্পূর্ণভাবে থমকে যায়। তবুও এই বিশেষ সুরক্ষা সবচেয়ে ক্ষুদ্র বিপদগুলির বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হয়। তৃতীয় পর্যায়, শুদ্ধিকরণ এবং আত্তীকরণ। এটি চূড়ান্ত নির্মূলের মুহূর্ত। এই সন্ধিক্ষণে তুমি সেই অদৃশ্য হুমকিগুলোর মোকাবিলা করবে। ভাইরাস, যা এতই ক্ষুদ্র যে প্রায়শই একটি মাইক্রোফিল্টারকেও ফাঁকি দিতে পারে। তাদের বিনাশ নিশ্চিত হয় রাসায়নিক বিশুদ্ধকরণ ট্যাবলেট বা একটি ইউভি আলোর মাধ্যমে। এরপর শেষ আঘাত হানার জন্য তুমি সেই প্রেতাত্মাদের সাথে লড়বে। তরলটি একটি সক্রিয় কার্বন উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। শেষ পর্যায়টি কীটনাশক, ভারী ধাতু এবং শিল্প বর্জ্য ধরে ফেলে, যা পূর্ববর্তী 2টি ধাপের চোখ এড়িয়ে গিয়েছিল। প্রাথমিক পরিস্রাবণ, মাইক্রো পরিস্রাবণ, বিশুদ্ধকরণ এবং শোষণ। 3টি পর্যায়, সম্পূর্ণ আনুগত্য। যন্ত্রপাতি পরীক্ষা করো। প্রতিটি পরবর্তী পর্যায় পূর্ববর্তীটির ত্রুটিগুলো পূরণ করে। এটি একটি সুরক্ষাক্রম যেখানে প্রতিটি উপাদানই অত্যাবশ্যক। এই পদ্ধতিতেই তুমি একটি ঘোলাটে জলধারার মুখোমুখি হবে এবং সুচিন্তিত পদক্ষেপ ও নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে স্ফটিক, স্বচ্ছ, নিরাপদ, জীবনদায়ী তরল তৈরি করবে। শঙ্কা অনুপস্থিত। কেবল পদ্ধতি জয়ী হয়, কেবল অন্তর্দৃষ্টি টিকে থাকে। একজন অনভিজ্ঞ ব্যক্তি একটি ডোবা দেখে কেবল ভাগ্যের উপর ভরসা করে। বিপরীতে একজন টিকে থাকা ব্যক্তি জৈবিক ও রাসায়নিক বিপদকে উপলব্ধি করে এবং শান্তভাবে সমাধান কার্যকর করে। তোমার পরিবেশ আর তোমার ভাগ্য নির্ধারণ করে না, তুমি এর সার্বভৌম। এর গোপন নিয়মাবলী তুমি উন্মোচন করেছ। ভাগ্যের উপর নির্ভর করে নয়, বরং সম্পূর্ণ জ্ঞানের মাধ্যমে দৃঢ়তার সাথে পান করো। শেষমেশ আপনার টিকে থাকার ক্ষমতা আপনার সরঞ্জামের দাম দিয়ে মাপা হয় না,